সুপ্রিম কোর্টের রায়ে ফের চাকরি হারলেন শিলিগুড়ির অনামিকা রায়। Pampered, not just a hospital, but a mother. 2016 সালের এসএসসির প্যানেল বাতিলে চাকরি হারলেন 25,753 জন, যার মধ্যে নাম রয়েছে শিলিগুড়ির অনামিকা রায়েরও। উল্লেখ্য, 2016 প্যানেলে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন। তবে সেই চাকরি নিয়োগের মামলায় আদালতে দ্বারস্থ হন ববিতা সরকার। পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চাকরি পান ববিতা সরকার। কিন্তু এখানেই থামেনি নিয়োগ প্রক্রিয়া। পাল্টা হাইকোর্টে দ্বারস্থ হন শিলিগুড়ির অনামিকা রায়। বিচার প্রক্রিয়া চলার পর ববিতা রায়ের চাকরি পান অনামিকা রায়। তবে কয়েক মাস যেতে না যেতেই সেই চাকরিও হারলেন অনামিকা রায়। 2016 এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এই রায়ের একদমই এই রায় হবে যে এটা একদমই ভাবিনি। কারণ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টের রায়টা গেল, সেটা তখন কিছুটা হলেও মনে আশা ছিল যে না, হয়তো দেশের সর্বোচ্চ আদালত থেকে হয়তো এই ধরনের বিচার হয়তো হবে না। কারণ আজকে যারা দোষ করলো, যারা সাদা খাতা জমা দিল, যারা টাকা দিয়ে চাকরি পেল, তারা যেই শাস্তিটা পেল, আজকে আমি এবং আমার মতন হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিনা কষ্ট করে দিনরাত ত্যাগ করে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে চাকরি পেলো, তারাও কিন্তু ওই একই শাস্তি পেল। এটা তো কখনো কোনোদিনই কাম্য না। একজন খুন করে যে শাস্তি পাবে আর একজন নির্দোষ সে একই শাস্তি পাবে, এটা কখনোই কাম্য না। হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, তখন কিছুটা হলেও মনে আশা ছিল যে না, দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের রায় কখনো দিতে পারে না। একদম এটা ধরে নিয়েছিলাম যে যোগ্যদের সাথে কখনো খারাপ হবে না বা যোগ্যরা অবশ্যই সুবিচার পাবে। কিন্তু আজকে দেখলাম যে সেটা সত্যি একদম ভুল ছিল আমার ধারণাটা। কারণ আমরা দেশের সর্বোচ্চ আদালত কিন্তু ওই একই রায় বহাল রাখলো। এটা আমাদের জন্য, যারা যোগ্য চাকরিরত আর কি, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য এটা ভীষণ একটা আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি। কারণ এর থেকে তো খারাপ কিছু হতে পারে না। অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে, এই ব্যর্থতা, এই দায়টা কমিশন এড়াতে পারবে না। তবে যেটা আর কি, স্কুল সার্ভিস কমিশন কিন্তু তারপর একটা লিস্ট দিয়েছিল অযোগ্যদের। তো আজকে দেখা যাচ্ছে, এখনো যদিও রায়ের কপিটা পাইনি হাতে, তো সেখানে বলা হয়েছে, যেটা আমি জাস্ট দেখেছি আর কি, তো এখনো সেটা সত্যতা যাচাই করিনি, যে যারা অযোগ্য, যাদের অযোগ্যদের লিস্টে নাম আছে, তাদেরকে টাকা ফেরত দিতে হবে 12% সুদে, এবং তারা আর পরীক্ষায় বসতে পারবে না। একটা পরীক্ষা হবে 3 মাসের মধ্যে, তারা সেই পরীক্ষায় বসতে পারবে না। তো আমাদের প্রশ্নটা ছিল যে যোগ্য এবং অযোগ্যদের বিভাজনটা, তো এখানে যদি সেই বিভাজনটা হয়ে গিয়েই থাকে, আমার একটাই প্রশ্ন যে এখানে যদি সেই বিভাজনটা করে, তাহলে কিসের ভিত্তিতে সেই বিভাজনটা করলো? যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে যাদের লিস্টে নাম আছে। তাহলে যাদের লিস্টে নাম নেই, তাহলে তাদেরকে ওই একই সাথে একই শাস্তি দেওয়া হলো? এটা কখনো মানা যায়? এখন দেখুন, লড়াই তো জারি থাকবে, যা করতে হয় করবো, লড়াই জারি থাকবে। এখনো যদিও রায়ের কপিটা হাতে পাইনি, দেখি রায়ে কি লেখা আছে, স্পষ্ট করে কি লেখা আছে, এখনো পর্যন্ত সেটা জানি না। তো দেখি কি লেখা আছে, যতদূর যেতে হয়। দেখুন, কষ্ট করে চাকরি পেয়েছি, যোগ্যতার পরিচয় বারে বারে দিতে হচ্ছে, আবারও যদি দিতে হয় আবারও দিতে প্রস্তুত, কিন্তু হার অবশ্যই মানবো না। এবারে একটা মানুষের কতবার তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন? একবার এত লড়াই করে, এত আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি, আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকায় আমাকে ফেলে দেওয়া হয়েছে। তো এর একটা মানুষের কতবার একটা কিছু, সবকিছুরই তো একটা বিরতি আছে। তো এখন বলছে আবার যদি নতুন করে পরীক্ষা দিতে হয়, মানুষের তো কর্মেরও একটা বিরতি আছে। একজন মানুষ কিন্তু 80-90 বছর পর্যন্ত একই গতিতে কাজ করতে পারে না। তো সেরকম পড়াশোনারও তো একটা বয়স আছে। আজকে আমি 6 বছর 7 বছর আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে আমি চাকরি পেয়েছি বা যেই মার্কসগুলো পেয়েছি, সেটা যে আমি এখন পরীক্ষা দিয়ে সেই একই মার্কস পাবো, সেটা কি আমি বলতে পারবো? একদমই তাই। আজকে স্কুল সার্ভিস কমিশন যদি প্রথমে হাইকোর্টেই থাকাকালীন অবস্থায়, এই কেসটা হাইকোর্টে থাকাকালীন অবস্থায় যদি সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরতো, তাহলে আমার মনে হয় না যে এটা দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত এবং এতদূর জলটা গড়াতো। আজকে সুপ্রিম কোর্ট থেকে ওই একই রায় আমাদের
মানে যোগ্য ক্যান্ডিডেটদের জন্য একই রায় হলো, যেটা কখনোই কাম্য ছিল না।